আমরা যারা পুরুষ মানুষ তারা আমরা কি বলি? আমরাই সমাজের মাথা, আমরাই শাসক, আমরাই সমাজকে চালাই। অথচ দিনের পর দিন নারীদের ধর্ষণ করে যাচ্ছে। শুধু বলবো না যুবতী বা অল্প বয়স্ক, যাই বলি না কেন, শুধু তাদের নয়, বৃদ্ধ, এমনকি ছোট ছোট শিশুরাও আমাদের হাত থেকে ছাড় পায় না। আমরা পুরুষরা এখন আর কেউ মানুষ আছি বলে তো মনে হয় না। শুধু গায়ে অর্থাৎ দেখে, শরীরের আকার দেখে মনে হয় আমরা মানুষ, কিন্তু আদপে আমরা মানুষ নই। যদি মানুষ থাকি তাহলে কোনো নারীকে সম্মানহানি করতাম না, করতে পারতাম না। যাই হোক, এবার যদি বলা হয় যে একজন নারী ধর্ষণ হয়েছে এবং অবশ্যই সেই পুরুষই করেছে, কিন্তু নারীটি কোনো থানায় কমপ্লেন করলো না, আদালতেও গেল না, নারীটি নিজেই তার ধর্ষণের প্রতিকার করলো, তাহলে কেমন লাগবে? বিচার করবেন আপনারা। নমস্কার, আমি কুন্তল, আপনারা শুনছেন গল্প জগৎ। আজ শুনবেন প্রতিঘাত। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য, এক ধর্ষণের প্রতিশোধ নেওয়ার গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন প্রেস করতে কেউ ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবারও বলছি, পাশে থাকুন, শুনতে থাকুন গল্প জগৎ। রতনপুর থানার ইনচার্জ রামমোহন চেয়ারে বসে আছে। তার এক কনস্টেবল এসে বলল, স্যার, লাঞ্চটা দেব? এমন সময় একটা মেয়ে সরাসরি রামমোহনের ঘরে ঢুকে বলল, স্যার, আপনার সাথে কিছু কথা আছে আমার। মেয়েটির চেহারা বেশ আকর্ষণীয়, লম্বা প্রায় 5.5 ফুট, গায়ের রং টকটকে লাল ফর্সা, চোখগুলো বেশ বড় বড়, মাথার চুল বাদামি, যেন কোনো বলিউডের নায়িকা, পরনে জিন্স আর শার্ট। রামমোহন মেয়েটির দিকে না তাকিয়েই বলল, বলুন, তবে একটু তাড়াতাড়ি, কারণ লাঞ্চের সময় হয়ে গেছে তো, বুঝতেই পারছেন, সকালের খাবারের পর আর কিছু খাইনি। মেয়েটি বলল, আমি এইমাত্র একজনকে খুন করেছি। অবশ্যই সে একজন পুরুষ। এবার আপনি বলুন, খুনের কারণ কি আমি বিস্তারিত করে বলবো না ছোট করে বলবো? রামমোহন কথাটি শুনেই চমকে উঠল, বললেন, কি বলছেন? কাকে খুন করেছেন আর কেন বা খুন করেছেন? মেয়েটি এবার বলল, আপনি আগে লাঞ্চ করে নিন, তারপর বলছি। তা না হলে তো আপনি আবার বলবেন আমার জন্য আপনার লাঞ্চ করতে দেরি হয়ে যাচ্ছে। রামমোহন একটু চুপ থেকে বলল, না না, ঠিক আছে, আপনি বলুন, আপনার কথা শেষ হলেই না হয় আজকের লাঞ্চটা করব, কেমন? তাছাড়া এই প্রথমবার দেখলাম কোনো অপরাধী নিজের ইচ্ছায় থানায় এসে তার স্বীকারোক্তি দিতে চাইছে, তাই তাকে মান্যতা তো দিতেই হবে, তাই না? নিন, আর দেরি করবেন না, শুরু করুন। মেয়েটি এবার বলতে শুরু করলো, স্যার, আমার নাম মেঘনা আচার্য। আমি MA পাশ করেছি। তবে স্যার, আমি কোম্পানি বা সরকারি কোনো কাজই করি না। তবে তবে আমার তেমন কাজের দরকার, কিন্তু তার পাশাপাশি আমার একটা শখ আছে, আর সেটা হলো প্রকৃতির ছবি তোলা। আর এই কারণে আমি মাঝে মাঝে বাড়ি থেকে 2-3 দিনের জন্য বেরিয়ে পড়ি। তারপর ঝর্ণা, পাহাড়, বিভিন্ন পাখি, হরেক রকম ফুল, কীট পতঙ্গের ছবি তুলি। বেশ তো, এসব তো ভালো কাজ, আর এগুলো অনেকেই করে থাকে। তা বলছি, এসবের সাথে কোনো মানুষকে খুন করার কি সম্পর্ক, সেটাই তো বুঝতে পারছি না। আপনি ভুল ভাবছেন।
আমি কিন্তু আমার কথা এখনো শেষ করিনি। পুরো কথাটা ভালোভাবে শুনুন, তারপর তো বুঝতে পারবেন। সরি, আপনি বলুন। মেয়েটি আবার বলতে শুরু করলো। 3 মাস আগে আমি গুগলে সার্চ করে একটা বহু পুরনো রেল ব্রিজের সন্ধান পাই। একসময় সেই ব্রিজ দিয়ে রেল চললেও আজ না ব্রিজটা পরিত্যক্ত। তবে ব্রিজের নিচে একটা শুকিয়ে যাওয়া খাল আছে, খুবই অল্প জল, কিন্তু অল্প জলেও প্রচুর নাম না জানা মাছ আছে। আর ব্রিজের গায়ে শ্যাওলাও জমে বিভিন্ন ফুলের গাছ জন্মেছে। লোক চলাচল সেভাবে নেই বলে জায়গাটা নষ্ট হয়নি এবং সৌন্দর্য অটুট আছে। অ্যাড্রেসটা দেখলাম, খুব একটা দূরে না। প্রাইভেট কারে খুব বেশি হলে 3 ঘন্টার মতো লাগবে। তাই পরের দিন সকালবেলা বাবাকে বলে জিপটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমি একা চলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই সঙ্গে না কোনোদিনও কাউকে নিই না। শহর ছাড়িয়ে যখন গ্রামের দিকে ঢুকলাম, তখন প্রকৃতি দেখে আমি মুগ্ধ হয়ে, চারিদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে পাকা রাস্তা। যখন যাচ্ছি তখন দূষণ মুক্ত বাতাস আমার আমার সারা গায়ে লাগছিল। আর তখন যে আমার কি ভালো লাগছিল আপনাকে বলে বোঝাতেও পারবো না। গুগল ম্যাপের সাহায্যে এভাবেই চললাম। লোকালয় ছেড়ে বা বলতে পারেন মাঠ পেরিয়ে যখন ঘন জঙ্গলে পৌঁছালাম, তখন নেটওয়ার্কটা আর কাজ করছিল না, বোধহয় বোধহয় জঙ্গল থাকার কারণে। আর যেহেতু কাছাকাছি লোকালয় নেই, তাই মোবাইল কোম্পানিও আর টাওয়ার বসাতে আগ্রহ দেখায়নি, যার ফলে গুগল ম্যাপ আর কাজ করলো না। একটু চিন্তায় পড়ে গেলাম, তবু গাড়ি নিয়ে এগোতে থাকলাম। হঠাৎ একটা ফাঁকা জায়গায় একটা ছেলেকে বসে থাকতে দেখলাম। যতদূর মনে আছে ছেলেটা না নেশা করছিল। আমি তোয়াক্কা করলাম না। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আচ্ছা দাদা, এখানে পুরনো রেল ব্রিজটা কোথায় বলতে পারেন? ছেলেটা ভালো করে আমায় দেখলো আর বলল, আপনি একা নাকি দিদি ভাই? আমি একা না দোকা সেটা না ভেবে যেটা জিজ্ঞাসা করছি সেটা জানো কিনা বলো। ঠিক আছে দিদি ভাই, অযথা রাখবেন না, আমি বলছি কোথায় সেই ব্রিজ। এখান থেকে আরেকটু এগিয়ে যাবেন, দেখবেন লতা পাতায় ভর্তি একটি ছোট্ট মাঠ আছে। সেই মাঠ পেরিয়ে গেলেই সেই ব্রিজ। কেমন? আমি ওই ছেলেটার কথা মতো এগিয়ে ব্রিজটা দেখতে পাই। সত্যি গুগলে যেরকম দেখেছি তার চেয়েও খুব সুন্দর জায়গা। ব্রিজটা খুব বেশি বড় নয়, মাঝারি ধরনের, তবে ব্রিজের শ্যাওলা ধরে বিভিন্ন গাছ জন্মেছে, আর তাতে ফুটে আছে রং বেরঙের নাম না জানা হাজারো ফুল। আমি ধীরে ধীরে ব্রিজের কাছে গেলাম। দেখলাম ব্রিজের নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে, তবে সেটা এখন মরা নদী, তাই নদী না বলে অল্প জলে পূর্ণ খাল বলাই বেশি ভালো। আমি খালের দিকে তাকিয়ে থাকলাম। জল কম হলে কি হবে, খুব স্বচ্ছ। দেখলাম যেগুলোকে মাটি ভাবছি সেগুলো তো আসলে পাথরের ছোট টুকরো। বুঝলাম এটা কোনো এককালে খরস্রোতা নদী ছিল। জলে দেখলাম প্রচুর মাছ,
বাঁধন ছাড়া হয়ে সাঁতার কাটছে, তবে বেশিরভাগ মাছই রঙিন। এরকম জায়গা কি করে যে এত রঙিন মাছ জন্মালো সেটা বুঝতে পারলাম না। যাই হোক, তারপর ব্রিজের দিকে দেখলাম রঙিন ফুলগুলো আছে, সাথে বিভিন্ন রকমের অজানা সব প্রজাপতি, যাদের কালার আমরা সাধারণ অবস্থায় ভাবতেই পারি না। আমি সেগুলো বেশ কিছু ছবি তুললাম। তারপর খানিকক্ষণ বসে রইলাম আর প্রকৃতির শোভা দেখছি। কিছুক্ষণ পর আমি ফেরার জন্য উঠে পড়লাম। তারপর এক দু পা ফেলতেই আমার মাথায় প্রচন্ড আঘাত পাই। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন চোখ মেলে তাকাই, দেখি রাত। তবে কটা বাজে তা বলতে পারবো না। আমি উঠে বসতে চেষ্টা করি, কিন্তু পারি না। আমার হাত পা এমনকি মুখ পর্যন্ত বাঁধা। আমি ঘাড় ঘুরিয়ে দেখি পাশেই বসে আছে ঠিকানা বলা সেই ছেলেটা। দেখলাম ও সম্পূর্ণ উলঙ্গ। এবার আমি আমার নিজের দিকে তাকাই, দেখি আমিও সম্পূর্ণ উলঙ্গ। বুঝলাম বুঝলাম ছেলেটা আমাকে ধর্ষণ করেছে। আমার দু চোখ বেয়ে শুধু জল গড়িয়ে পড়ল। এরপর টানা 3 দিন আমাকে লাগাতার ধর্ষণ করে নদীর ধারে ফেলে রেখে চলে যায়। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে হয়তো সেদিন মরেই যেত, কিন্তু আমার ইমিউনিটি স্ট্রং ছিল বলে কোনো রকমে বেঁচেছিলাম। ছেলেটা চলে যাওয়ার কিছুক্ষণ পর ওখান থেকে একজন ভদ্রলোক যাচ্ছিলেন। উনি দেখতে পেয়ে আমাকে ওনার বাড়ি নিয়ে যায়। উনি বোধহয় কবিরাজ গোছের লোক ছিল, তাই আমাকে হসপিটালে না নিয়ে নিজের বাড়িতেই চিকিৎসা করেই আমাকে না সুস্থ করে তোলে। এরপর আমি চলে যাই। বাবাকে বলি একটু দূরে গিয়েছিলাম তো, তাই বাড়ি আসতে একটু লেট হয়ে গেছে। বাবাও সে কথা বিশ্বাস করে আমায় আর কিচ্ছু জিজ্ঞাসা করেনি। ছেলেটা যে ব্রিজের কাছাকাছি কোনো এলাকার হবে সেটা ওর পোশাক পরিচ্ছদ দেখেই বুঝেছিলাম। তাই আবার ওই জায়গার খোঁজ করে ছেলেটাকে খুঁজে বার করি। অবশ্য এই কাজে ওখানকার স্থানীয় কিছু লোকজন আমায় ভীষণভাবে হেল্প করেছিল। ছেলেটাকে আমি বলি, তুমি শুধু শুধু আমার হাত পা মুখ বেঁধেছিলে, আমাকে বললেই নিজে থেকেই রাজি হয়ে যেতাম। ওটা তো আনন্দের বিষয়, সবাই তো কম বেশি চায়। শোনো, সেদিন আমি যেভাবে আনন্দ তো পাইনি, কারণ হাত পা মুখ সবই বাঁধা ছিল। তাই আবার এসেছি। সে আনন্দটা তুমি পেয়েছিলে, সেটা আমারও চাই। আমিও পেতে চাই সে আনন্দ। তুমি না না করো না, প্লিজ। চলো ওই জায়গায় আমরা একটু আনন্দ করি। কেউ দেখবে না, কেউ আসবেও না, তাই না? ছেলেটাকে আমি গাড়ি করে ব্রিজের কাছে নিয়ে গেলাম। ছেলেটা দেখলাম খুশিতে ডগমগ। আমি নদীর ধারে দাঁড়িয়ে বললাম, তুমি একটু ঘুরে দাঁড়াও। আমি আমার উপরে জামা কাপড়গুলো খুলছি। ছেলেটা আনন্দের সাথে ঘুরে দাঁড়ালো। অমনি আমি একটা পাথর দিয়ে ওর মাথায় আঘাত করি। তখনই ও নিচে পড়ে যায়। আমি ভালো করে ওর হাত পা মুখ বেঁধে ফেলি। তারপর সঙ্গে আনা
ঘুমানোর জন্য ছোট্ট একটা ফোল্ডিং খাট, কম্বল আর খাবারগুলো গাড়ি থেকে নিয়ে ছেলেটার পাশেই খেয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ছেলেটা চোখ খোলে, কিন্তু কিছুই করতে পারে না। আমি নিজের খাবার খাই, ছবি তুলি। এইভাবে 4 দিন পর খাবার প্রায় শেষের দিকে এমন সময় চাকু বার করে লিঙ্গটা আমি কেটে দিই। তারপর ওখান থেকে সরাসরি আপনার কাছে চলে আসি। এখন আপনি যদি মনে করেন আমার অপরাধ, আমি অপরাধী, তবে আমাকে অ্যারেস্ট করতেই পারেন, কিন্তু আমার মতে আমি কোনো অন্যায় করিনি। কারণ আমার সাথে যে অত্যাচার করেছে আমি তাকে শাস্তি দিয়েছি। এবার আপনি বলতে পারেন আমি যদি একা ওখানে না যেতাম তাহলে এসব তো ঘটতোই না, এটা ঠিক। কিন্তু আমি কোনো বাচ্চা নই যে আমাকে আমার বাবা মা বা অন্য কোনো গার্ডিয়ানের হাত ধরে সব জায়গায় যেতে হবে। তাদের সাথে কেন আমি সব জায়গায় যাব? আমি একজন অ্যাডাল্ট, তাই আমার ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে আমি যেতে পারি। আবার আপনি এটাও বলতে পারেন ওই ঘটনার পর আমি তো থানায়, এখন যেরকম আপনাকে সব জানালাম সেভাবেই এসে জানাতে পারতাম, তা না করে নিজে কেন আইন হাতে তুলে নিলাম। এটা যদি আপনার কথা হয় তাহলে বলবো আপনার কাছে কমপ্লেন জানালে কি হতো, আপনি ছেলেটাকে থানায় ধরে নিয়ে আসতেন, তারপর আদালত প্রমাণ খোঁজার জন্য একটার পর একটা তারিখ দিত। আমি আদালতের দরজায় ঘুরতাম আর জানোয়ারটা সরকারি পয়সায় রুটি মাংস মহা আনন্দে খেত। তারপর ডেট এক্সিট হয়ে গেলে উকিল আমাকে বলতো আমি কেন সেদিনকার একা একা ওই জনশূন্য ব্রিজের কাছে গেছি। তাছাড়া বয়স তো কম নয়, বিয়ে না করে অযথা ছবি তোলার বাতিক কেন? এইসব বিভিন্ন অবান্তর প্রশ্নে আমাকে জর্জরিত করত। তারপর ধরে নিলাম জানোয়ারটার শাস্তিও হতো, কিন্তু ও কি শাস্তি 5 বছর বা বেশি হলে 10 বছর জেল। তারপর জেল থেকে বেরিয়ে যে কে তাই সেই অন্য মহিলা সর্বনাশ করত। এবার আমার কথা হচ্ছে, মানছি ওর জেল তো হতো, কিন্তু আমার যে সম্মানহানি হয়েছে সেটা কি কোনো আদালত, কোনো আইন আমাকে ফিরিয়ে দিতে পারতো? আপনি বলুন, আপনাকে পুরো বিষয়টা বলছি, তাই জানতে পারছেন, না বললে তো জানতেই পারতেন না। জানতেন, তবে অনেক দেরিতে। কিন্তু ওকে যদি বাঁচিয়ে রাখতাম তবে আদালতে, এমনকি এই শহরের সবাই জানতে পারতো। আর ছেলেটা কি বলতো জানি না, তবে আমায় দেখে বলতো, জানিস তো ওই মেয়েটার ধর্ষণ হয়েছে। অথচ যে এই জঘন্য কাজটা করেছে তাকে নিয়ে সেভাবে কেউই আলোচনা করবে না। আমি ওই কারণেই জানোয়ারটাকে মেরেছি, যাতে আমার যা ক্ষতি হয়েছে তা তো ফেরাতে পারবে না, কিন্তু অন্য কোনো মেয়ে যেন আমার মতো সম্মান না হারায়। এই সেই ছুরি। যা বলার আমি বলে দিয়েছি, এবার আপনি ঠিক করুন অ্যারেস্ট করবেন না কি করবেন। রামমোহন একটু চুপ থেকে বললেন, সবই শুনলাম আর ব্যাপারটাও বুঝলাম। আপনি যা বলছেন সেটা একদম ঠিক, তবুও
আমি আইনের লোক হয়ে বলবো, যেহেতু নিজের হাতে আপনি আইন তুলে নিয়েছেন, তাই আপনাকে অ্যারেস্ট করা আমার কর্তব্য। কিন্তু তাহা করব না। এই প্রথমবার কোনো অপরাধীকে আমি ছেড়ে দিলাম, কারণ আমাদের এই মানুষের জঙ্গলে আপনার মতো কিছু বাঘিনী দরকার। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। ইউ হ্যাভ গো নাও। মেয়েটি চলে গেল। একজন কনস্টেবল এসে বলল, স্যার, মেয়েটিকে ছেড়ে দিলেন? ঘোষ, আমরা আইনের দাস। আইনের বেড়াজালে আমাদের হাত বাঁধা, তাই ইচ্ছে করলেও অনেক কিছুই করতে পারি না। তুমি ভাবো তো, মানুষরূপী এই জানোয়ার একটা মেয়েকে ধর্ষণ করে, আর আমরা সেই জানোয়ারকে জামাই আদর করে সরকারি গাড়িতে লকআপে এনে খাবার খাওয়াই। আর ধর্ষণ হওয়া মেয়েটি যদি মরে যায় তাহলে চিতায় জ্বলে, আর যদি বেঁচে যায় তাহলে সমাজ তাকে কটূক্তি করে জীবন অতিষ্ঠ করে তোলে। এবার তুমিই বলো, তোমার কি ইচ্ছে করে ওই ধর্ষণ করা জানোয়ারকে লকআপের নামে সেফটি জায়গায় রাখতে? ইচ্ছে করে না কোমরে থাকা সরকারের দেওয়া রিভলভার দিয়ে ওকে ঝাঁঝরা করতে? কিন্তু সেটা পারো কি? পারো না, কারণ তুমি আইন রক্ষক। কিন্তু আমরা যেটা করতে পারি না, ওই মেয়েটা কিন্তু করেছে। তাই মেয়েটাকে জেলে আটকে অসম্মান করলাম না, কারণ ওই মেয়ের মতো আরো যদি কিছু মেয়ে সমাজে থাকে না, তাহলে সব না হলেও এই মানব জঙ্গলের কিছু কীট কমবে, যেটা আইনের বেড়াজালে থেকে তুমি বা আমি অথবা যারাই আমাদের মতো আইনের বেড়াজালে বাধা, তারা কেউ করতে পারবো না। যাই হোক, আজকে দুপুরে কোনো মেয়ে থানায় আসেনি। কেমন? লাঞ্চে দেরি হয়ে যাচ্ছে, খেতে দাও। রামমোহন লাঞ্চ করতে চলে গেল। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এবং গল্পটিতে একটি লাইক করে দেবেন। আপনাদের কেমন লাগলো সেই মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শুনতে থাকুন, পাশে থাকুন। গল্প জগৎ। শুভরাত্রি।